আজকে আমরা মাধ্যমিক 2025-এর জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌতবিজ্ঞান বিষয়ে মডেল কোশ্চেন পেপার 3 নিয়ে চলে এসেছি। আগের দুটো স্কুল এবং গণিত বিষয়ের এই মডেল কোশ্চেন পেপারগুলো দেখতে চাইলে তোমরা চ্যানেলের প্লেলিস্টে চলে যেতে পারো, অথবা উপরের আই বাটন ক্লিক করেও তোমরা চলে যেতে পারো। তো চলো আমরা দেরি না করে আজকের এই ক্লাসটা শুরু করি। গ্রুপ এর 1.1-এ বলা হয়েছে, দেখো যে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর, তো এটা উত্তর লিখবো আমরা থার্মোস্ফিয়ার। যদি এখানে অপশনে এক্সোস্ফিয়ার থাকতো তাহলে অবশ্যই এক্সোস্ফিয়ারটাই নিতাম, তো যেহেতু এক্সোস্ফিয়ার নেই ওই জন্য আমরা থার্মোস্ফিয়ার নিলাম। 1.2-তে বয়লের সূত্র অনুযায়ী পিভি বনাম পি লেখচিত্র কোনটি? তো দেখো পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, মানে পিভির মানটা চেঞ্জ হবে না যে লেখচিত্রটাতে, সেইটাই আমরা নিতে পারবো। তো এইখানে দেখো পিভি আছে এই অক্ষ বরাবর, তার মানে দেখো এই যে এই লেখচিত্রটার ক্ষেত্রে পিভির মানটা কখনোই চেঞ্জ হচ্ছে না, পি এর মানটা বৃদ্ধি পেতে থাকলেও চেঞ্জ হচ্ছে না, তার মানে অপশন বিটাই উত্তর হয়ে গেল। 3 নম্বরে প্রমাণ চাপ ও উষ্ণতায় 112 ml অক্সিজেনের ভর কত হবে? তো সংক্ষেপে এটা একটু যদি করতে চাই, দেখো আমরা জানি যে 22,400 ml যদি হয় তাহলে সেটা হবে অক্সিজেনের ক্ষেত্রে, মানে 1 মল অক্সিজেন 32 গ্রাম, তাই না? তাহলে এবার কোশ্চেন অনুযায়ী 112 ml এ কত হবে? তাহলে 112 ঐকিক নিয়ম করতে পারো তোমরা, 112 ml এ হবে 32/22,400 ইন্টু 112, মানে 16/100, তার মানে আসছে 0.16। অপশন ডি তাহলে উত্তর হয়ে গেল 16 গ্রাম, সরি 0.16 গ্রাম, 16 নয়, এটা দশমিক ছিল আগে। 1.4-এ একটি পারদ থার্মোমিটারকে হঠাৎ জলে ডোবালে পারদ সূত্র উপরে উঠবে, প্রথমে একটু নামবে, তারপরে উঠবে, কিছুক্ষণ স্থির হয়ে বা স্থির থেকে পরে উঠবে, উঠে গিয়ে আবার নামবে। তো এখানে অপশনটা বি হবে, যে প্রথমে একটু নামবে এবং তারপর উঠবে। যদি কারণটা জানতে চাও তাহলে কি, দেখো এই যে পারদ ব্যবহার করা হয় থার্মোমিটারে, থার্মোমিটারটা তৈরি হয় কি দিয়ে? গ্লাস দিয়ে, মানে কাঁচ দিয়ে। আর এই কাঁচটা হচ্ছে কঠিন পদার্থ, এবং কঠিনের পরে দেখো তার ভেতরের দিকে রয়েছে তরল পদার্থ হিসেবে পারদ। তো সেক্ষেত্রে যখনই এটাকে গরম জলে ডোবানো হবে হঠাৎ করে, তো কি হবে, কাঁচটা কিছু পরিমাণ তাপ নিয়ে আগে প্রসারিত হয়ে যাবে। তো কাঁচটা যদি প্রসারিত হয়ে যায় তাহলে লিকুইডটা কি হবে, তার জন্য ভলিউমটা বেড়ে গেছে, জায়গাটা বেশি হয়ে গেছে জন্য কি কিছুটা নিচে নেমে আসবে, এবং তারপরে যখন আবার পারদটাও গরম হয়ে যাবে, যার ফলে পারদেরও প্রসারণ ঘটবে, তখন সেটা উপরের দিকে উঠতে থাকবে। তো সেক্ষেত্রে আমরা উত্তর লিখতে পারি যে প্রথমে একটু নামবে এবং তারপর উঠবে। চাইলে ব্যাপারটাকে রিপিট করে শুনে নিয়ে তোমরা লিখেও নিতে পারো, এটা কিন্তু বড় কোশ্চেনেও একটা হয়, ব্যাখ্যা চায় অনেক সময়। 5 নম্বরে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন হয়, মানে বিচ্যুতি হয় না বলতে, সর্বনিম্ন বলতে যেটা কম বাঁকবে, আমরা জানি সেটা লাল হবে, লাল বর্ণ। এবং সবচেয়ে বেশি বললে আমরা এখানে কিন্তু বেগুনিটা ইউজ করতাম, এবং মধ্য বর্ণালী ছিল এখানে আমাদের হলুদ। 6 নম্বরে দেখো যে হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে চোখের লেন্স প্রতিবিম্ব গঠন করে। তো হাইপারমেট্রোপিয়া বলতে আমরা দীর্ঘদৃষ্টি বুঝবো, যেখানে হচ্ছে প্রতিবিম্বটা রেটিনার পিছনের দিকে গঠিত হবে। তো সেই ব্যাপারটা দেখো কোথায় রয়েছে, রেটিনার পিছনে, অপশন সি। আর যদি এখানে মায়োপিয়া বলতো সেক্ষেত্রে আমরা কিন্তু এই রেটিনার সামনেটা নিতাম, অপশন বিটা। 7 নম্বরে দেখো বলেছে 3 ওহম এবং 6 ওহম রোধ দুটিকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তাদের তুল্যাঙ্ক রোধ হবে। তো সমান্তরাল সমবায় আমরা দুইটা রোধকে যুক্ত করব, সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যায়, সংক্ষেপে করার জন্য এটা রুলস আছে যে রোধগুলোর গুণফল বাই হচ্ছে তাদের যোগফল, তাহলে হয়ে যাচ্ছে 18/9 মানে 2, উত্তর হবে 2 ওহম, অপশন সি। 8 নম্বরে লেঞ্জের সূত্র থেকে জানা যায়, তো ফ্যারাডের সূত্রের পরেই আমাদের লেঞ্জের সূত্রটা রয়েছে, সেখানে আমরা দেখেছি যে লেঞ্জের সূত্রটা অ্যাকচুয়ালি আবিষ্ট তড়িৎচালক বলের যে অভিমুখ রয়েছে সেটাকে নির্দেশ করে, যেটা আমাদের অপশন সি রয়েছে এখানে, যে আবিষ্ট প্রবাহের অভিমুখটা নির্দেশ করবে। 9 নম্বরে মাঝারি ভরের নিউক্লিয়াসের নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, মাঝারি ভরের নিউক্লিয়াসের যে নিউক্লিয়ন তার যে বন্ধন শক্তিটা সেটা কিন্তু এখানে বেশি হবে, যে বেশি হয়। কিন্তু যদি হালকা মৌলগুলো হতো এবং ভারী মৌলগুলোর ক্ষেত্রেও সেটা কিন্তু কম লিখতাম আমরা। তো এখানে যেহেতু মাঝারি ভর বলেছে তাহলে বেশি হতে হবে বন্ধন শক্তি, যদিও এই মৌলগুলো মোটামুটি ওই আয়রনের আশেপাশেই থাকবে আর কি, মিডল ভরের বলতে। পরের দেখো 10 নম্বরে বলা আছে
যে সর্বোচ্চ আয়নন বিভব শক্তি সম্পন্ন নিষ্ক্রিয় মৌলটি হলো, মানে আয়নন ক্ষমতা সর্বাধিক এরকম একটা নিষ্ক্রিয় মৌল। তাহলে সেই মৌলের যে পর্যায়বৃত্ততা ধর্ম রয়েছে সেখান থেকে আমরা এটা বলে দিতে পারি যে উত্তরটা হবে হিলিয়াম। 11 নম্বরে প্রদত্ত কোন যৌগটি আয়নীয় নয়? তো NaCl দেখো এখানে আয়নীয়, Na+Cl-, CaCl2 তো হচ্ছেই, NaH টাও হচ্ছে, কিন্তু এই যে H2O জলটা হবে না, জল হচ্ছে সমযোজী যৌগ H2O। 11 নম্বরের উত্তর। 12 নম্বর হচ্ছে তড়িৎ বিশ্লেষণ হলো এক প্রকার, এটা হবে জারণ বিজারণ বিক্রিয়া। নেক্সট 13 নম্বরে দেখো বলেছে লাইকার অ্যামোনিয়া দ্রবণে অ্যামোনিয়ার পরিমাণ, এটার উত্তর লিখবো 35%, অপশন সি। নেক্সটে ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান হলো অপশন এ অ্যালুমিনিয়াম। একটি জৈব ভঙ্গুর পলিমার হলো, তো এখানে উত্তর আমরা এখানে দেবো কি পলিল্যাকটিক অ্যাসিড। এটা ছাড়াও তোমরা কিন্তু PGA বা পলিগ্লাইকলিক অ্যাসিড এগুলো লিখতে পারো, এগুলো হচ্ছে জৈব ভঙ্গুর পলিমার এবং কৃত্রিমও, যদিও আমি যেটা বললাম সেটা কৃত্রিম কিন্তু জৈব ভঙ্গুর। নেক্সট দেখো গ্রুপ বি তে আমাদের শর্ট কোশ্চেন থাকে 21টা, সেগুলো আমরা সলভ করব। তো 1 নম্বরে বলেছে দেখো এমন একটি শক্তি উৎসের নাম লেখো যার উৎস সূর্য নয়। তাহলে উত্তরটা আমরা কি লিখবো, দেখো এটার উত্তর হয়ে যাবে পারমাণবিক শক্তি, এটার উৎস কিন্তু কোনো মতেই সূর্য নয়। তাহলে এটা আমরা উত্তর লিখলাম 2-1-এ। 2 নম্বরে বলেছে দেখো যে ট্রোপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে হ্রাস পায়। তো এটা সত্য রয়েছে, উত্তর লিখবো কি তাহলে সত্য। 3 নম্বরে দেখো বলেছে 1 মোল ভরের কোনো গ্যাসের PV/T রাশিটির SI তে মান কত? তাহলে আমরা দেখো এখানে যেটা করতে পারি 3 নম্বরের জন্য, আমরা জানি হচ্ছে PV = nRT, তাই না, যেখানে nটা হচ্ছে মোল সংখ্যা। তো এখানে আমাদেরকে বলেই দিয়েছে যে 1 মোল গ্যাসের ক্ষেত্রে মানে n এর মানটা হয়ে যাচ্ছে 1, তাহলে সেক্ষেত্রে আমরা যদি R বের করি R সমান কি হবে PV/T। তো এইটারই ভ্যালু অ্যাকচুয়ালি চেয়েছে, মানে আমাদের R এর মানটাই জানতে চেয়েছে যে SI পদ্ধতিতে R এর মান কত। কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে করা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা SI পদ্ধতিতে মান। আর CGS হলে এখানে 10⁷, ওখানে R হয়ে যেত। তো উত্তর হিসেবে তাহলে আমরা এটাই লিখবো 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। অথবাতে বলেছে চার্লসের সূত্রের লেখচিত্রটি V ভার্সেস T উষ্ণতা অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? মানে এখানে আমাদেরকে একটু লেখচিত্রটা নিয়ে ভাবতে হবে যে আমাদের যে অ্যাকচুয়ালি লেখচিত্রটা ছিল সেই অনুযায়ী আমরা কি বলতে পারি যে এই যে V এবং T, এটা দেখো ক্যাপিটাল T রয়েছে, তাই না, ক্যাপিটাল T রয়েছে, তাহলে ক্যাপিটাল T থাকলে এটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। তো বলেছে উষ্ণতা অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, তাহলে এটা হবে উষ্ণতা অক্ষকে 0 কেলভিন যেটা রয়েছে, 0 কে উষ্ণতা বিন্দু যেটা রয়েছে ওইটাতেই ছেদ করবে। আর যদি স্মল t থাকতো তাহলে এটা লিখতাম -273 ডিগ্রি সেন্টিগ্রেড যে বিন্দুটা থাকবে সেইখানে ছেদ করবে, যেটা এরকম একটা পিছনের কোনো বিন্দু থেকে স্টার্ট হয়ে লেখচিত্রটা। যাই হোক 2.4 এ চলে যাচ্ছি। বলেছে গ্যাসের কোন দুটি ধর্মের সাহায্যে গ্যাসের অণুগুলির গতিশীলতা প্রমাণ করা যায়? তো এখানে দেখো 1 নাম্বার হচ্ছে ব্যাপন বলতে পারি, গ্যাসের ব্যাপন, আর 2 নম্বরে আমরা গ্যাসের চাপ বলতে পারি, গ্যাসের চাপ। 5 নম্বরে তাপ প্রয়োগে আয়তন কমে এমন একটি পদার্থের উদাহরণ দাও। তো তাপ প্রয়োগ করলে আয়তনটা কমে যাবে, তো এটার উত্তর হিসেবে আমরা জল লিখতে পারি। তাহলে এটার উত্তর আমরা কি লিখলাম জল, যেখানে হচ্ছে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে জলের যদি আমরা তাপ দেই মানে উষ্ণতাটা বৃদ্ধি করতে থাকি, মানে তাপ দিয়ে উষ্ণতাটা বৃদ্ধি করতে থাকি, তাহলে কিন্তু আয়তনটা আস্তে আস্তে কমতে থাকে। সেক্ষেত্রে আমরা উত্তরটা লিখবো 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল। 2.6 এ একটি আলোকরশ্মি কোনো অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপাতন কোণ কত হবে? আচ্ছা দেখো বক্রতা কেন্দ্র দিয়ে গেছে মানে সেটাই কিন্তু অভিলম্ব হিসেবে কাজ করছে আমাদের। তো যেহেতু অভিলম্ব দিয়েই যাচ্ছে সেক্ষেত্রে আমরা বলতে পারি আপাতন কোণের মান হবে 0 ডিগ্রি। 7 নম্বরে সুস্থ স্বাভাবিক চোখের দূর বিন্দুর দূরত্ব কত? এটা আমরা লিখতে পারি অসীম, এবং নিকট বিন্দু থাকলে সেটা হতো 25 সেন্টিমিটার। রামধনু যখন গঠিত হয় তখন সূর্য কোন দিকে অবস্থান করে? তো এখানে দেখো মেইনলি আমি যখন একটা রামধনু দেখব তো আমার সামনের দিকে যদি
রামধনুতে থাকে তাহলে কিন্তু পেছনের দিকে থাকতে হবে সূর্যটাকে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে রামধনু গঠিত হওয়ার সময় সূর্যটা পেছনে অবস্থান করবে। 2.8-এ উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পদার্থের পরিবাহিতা কিরূপ পরিবর্তিত হয়। তো দেখো, উষ্ণতা যেহেতু বৃদ্ধি করছি আমরা, তো উষ্ণতা বৃদ্ধি করলে আমরা জানি রোদটা বৃদ্ধি পেতে থাকে। তো রোদ যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে পরিবাহিতাটা কি হবে? কমতে থাকবে। বাধা বেশি হলে পরিবহনটা কম হবে, সেক্ষেত্রে আমরা উত্তর লিখতে পারি পরিবাহিতা হ্রাস পাবে। ফিউজ তারের উপাদান কি কি? এটা সকলেই জানি আমরা, একটা হচ্ছে সীসা আর হচ্ছে টিন। অথবাতে বলেছে দেখো যে ফ্লেমিং এর বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? অবশ্যই উত্তর হবে কি 90 ডিগ্রি, কারণ সেখানে আমরা জানতাম যে ফ্লেমিং এর বামহস্ত নিয়মে প্রত্যেকটা আঙ্গুলকে আমরা সমকোণে, পরস্পরের সমকোণে রাখতাম, তখন অন্যান্য আঙ্গুলগুলো কিন্তু তার সঙ্গে ঠিক 90 ডিগ্রি কোণ করেই ছিল। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এরপরে দেখো 10 নম্বরে বলেছে শূন্যস্থান পূরণ করো। ইউরেনিয়াম, তাকে একটা হালকা নিউট্রন দ্বারা আঘাত করা হলো 235 থেকে 0.1, তাহলে এখানে চলে আসবে আমাদের বেরিয়াম, তাই না? বেরিয়াম এবং ক্রিপ্টন, এটা হচ্ছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়াটাই আমাদেরকে দিয়েছে। এই বেরিয়ামের ক্ষেত্রে তোমরা যদি নিচেরগুলো লিখতে চাও ভর সংখ্যাগুলো, তাহলে এখানে লিখবে নিচে 56 আর উপরে হচ্ছে 141, এটাও লিখে দিতে পারো। পরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। একটি সন্ধিগত মৌল, তারপরে বলেছে তেজস্ক্রিয় এবং স্বল্পস্থায়ী ক্ষার ধাতু তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত পাত্র, এটা আগেই করে নিচ্ছি। এই যে তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত পাত্র, এটাকে আমরা ভোল্টামিটার বলে থাকি। আর এই যে দেখো এখানে সন্ধিগত মৌল ছিল, তো এই সন্ধিগত মৌলটাকে আমরা লিখতে পারি নিকেল। নিকেলটা হচ্ছে সন্ধিগত মৌল। তেজস্ক্রিয় ও স্বল্পস্থায়ী ক্ষার ধাতু, এটা হয়ে যাচ্ছে আমাদের ফ্রান্সিয়াম। এবং শেষে পড়ে থাকছে কি অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণে উৎপন্ন হয়, এটার উত্তরটা করতে পারি NO। এর পরের কোশ্চেন দেখো 12 নম্বরে রয়েছে নিয়নের সম ইলেকট্রনীয় ক্যাটায়ন ও অ্যানায়নের সংকেত লেখো, যেগুলো নিয়নের ইলেকট্রন সংখ্যার সঙ্গে সমান হয়। তো সেক্ষেত্রে আমরা সোডিয়াম প্লাস লিখতে পারি Na প্লাস, মানে এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে 10 হয়ে গেছে, যেখানে নিয়নের 10 হয়। আবার লিখতে পারি যখন অ্যানায়ন বলবে, এটা তো ক্যাটায়ন হয়ে গেল, যদি অ্যানায়ন বলে তাহলে আমরা লিখতে পারি এখানে F মাইনাস, মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, ফ্লোরিন আগে থেকে ছিল 9 নম্বরে, একটা ইলেকট্রন গ্রহণ করার ফলে সে হয়ে গেছে 10, মানে আবার নিয়নের সমান। 13 নম্বরে দেখো এবার বলেছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়। তো তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি যেটা থাকে, আমরা যেহেতু ব্যাটারি ইউজ করি তড়িৎ বিশ্লেষণের সময়, বা ডিসি প্রবাহ ইউজ করি, তো সেই ডিসি প্রবাহটা অ্যাকচুয়ালি তড়িৎ শক্তি। তো সেক্ষেত্রে বলতে পারি যে তড়িৎ শক্তিটাই রাসায়নিক বিক্রিয়াটা ঘটায়। তো এখানে দেখো এটার ক্ষেত্রে একটা সিকোয়েন্স আছে, তো সেই সিকোয়েন্সের আমরা বলতে পারি যে ক্যাথোডে মুক্তির যে প্রবণতা, সেই শ্রেণীতে হাইড্রোজেনের থেকে সোডিয়ামটা নিচে, তাহলে সোডিয়ামটা অবশ্যই কম এবং হাইড্রোজেনটা বেশি। তাহলে এখানে দেখো H+ আধান মুক্তির প্রবণতা Na অপেক্ষা বেশি, লিখবো উত্তরটা বেশি হবে। 14 নম্বরে সত্য বা মিথ্যা লেখো। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী, কিন্তু H2S এর জলীয় দ্রবণ অ্যাসিড ধর্মী। ঠিকই আছে এটা, তাহলে সত্য লিখবো, কারণ আমরা জানি যে H2S হচ্ছে অ্যাসিড ধর্মী গ্যাস একটা, আর অ্যামোনিয়ার জলীয় দ্রবণ সেটা হচ্ছে ক্ষারধর্মী, তাহলে সত্যই লিখলাম। 15 নম্বরে ইনভারের উপাদানের শতকরা সংযুক্তি কি কি, মানে কোন কোন উপাদান কত পার্সেন্টেজ আকারে রয়েছে। তো এটার উত্তরে লিখবো আমরা লোহা Fe, এটা হচ্ছে 64%, আর হচ্ছে আমাদের নিকেল থাকে 36%। এই দুটো উত্তর লিখলেই হয়ে গেল। 16 নম্বরে বলেছি দেখো শূন্যস্থান পূরণ করো, যে উচ্চ উষ্ণতায় জিঙ্ক অক্সাইডের ড্যাশ বিজারণকে জিঙ্ক উৎপন্ন হয়। আচ্ছা, মানে জিঙ্ক উৎপাদনের জন্য কোন ধরনের বিজারণ প্রক্রিয়াটা আমরা ইউজ করব। অনেকগুলো বিজারণ প্রক্রিয়া আমরা এখানে ইউজ করে থাকি, যেমন তড়িৎ বিশ্লেষণ, তারপর রয়েছে কার্বন বিজারণ। তো এগুলোর মধ্যে কোনটা হবে সেটাই আমাদেরকে লিখতে হবে। তো এখানে আমরা উত্তরটা লিখব যে এখানে কার্বন বিজারণ পদ্ধতিকে ইউজ করা হয়, বা কার্বন বিজারণে জিঙ্ক উৎপন্ন হয়। অথবা তো বলেছে দেখো যে সত্য বা মিথ্যা লেখো। ম্যাগনেসিয়ামের একটি আকরিক হলো ম্যাগনেটাইট। তো ম্যাগনেটাইট আমরা জানি এটা হচ্ছে লোহার আকরিক, ম্যাগনেসিয়ামের নয়, তাহলে এটা লিখবো কি মিথ্যা, সরি সত্য নয়, এটা হবে মিথ্যা। পরে দেখো 17 নম্বরে বলেছে CH2OH COOH যৌগটির IUPAC নাম লেখো। তো এটার ক্ষেত্রে দেখো কার্বনের যদি আমরা নামকরণটা করি তাহলে কিন্তু পাবো এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, তাই না, এবং এখানে 3 নাম্বার।
তো বলতে পারি কি আমরা, দেখো যে এই 1 নম্বরের সঙ্গে একটা OH গ্রুপ রয়েছে, আবার 2 নম্বর কার্বনের সঙ্গেও একটা OH গ্রুপ রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে নামটাকে কি করতে পারি, দেখো যে 1,2 ডাইহাইড্রক্সি। এবার দেখো যেহেতু কার্বন 3টে রয়েছে, মানে প্রোপেন দিয়েই চালু হবে, প্রোপেন আর সঙ্গে দেখো COOH মানে ওইক অ্যাসিড, তো প্রোপানোইক অ্যাসিড উত্তরটা। তাহলে উত্তর কি লিখতে পারবো আমরা, দেখো 1,2 ডাইহাইড্রক্সি প্রোপানোইক অ্যাসিড, একসঙ্গে লিখতে হতো এটা, ডাইহাইড্রক্সি প্রোপানোইক অ্যাসিড। এরপরে দেখো এই 18 নম্বরে রয়েছে যে CH3CH ডাবল বন্ড CH2 এর IUPAC নাম লিখতে বলেছে। তো এখানে দেখো যেহেতু ডাবল বন্ড রয়েছে, তো ডাবল বন্ড থাকলে শেষের দিকে ইন থাকবে আমরা জানি, আর যদি সবগুলোই এক বন্ধনী থাকতো তাহলে এন হতো, যেমন মিথেন, বিউটেন, প্রোপেন এগুলো। বাট এখানে যেহেতু ডাবল বন্ড রয়েছে মানে শেষের দিকটা আমাদের ইন হচ্ছে, এবং কার্বনটা দেখো কত রয়েছে, 3টে। তো 3টে কার্বন থাকলে আমরা বলতে পারি সেখানে প্রোপিন। তারপরে দেখো ইথেন, ইথিলিন ও অ্যাসিটিলিনের একটি করে সমগণীয় যৌগের সংকেত লেখো। ইথেনটা লিখলাম আমরা প্রোপেন, যেটা ইথিলিন ছিল সেটাকে আমরা লিখলাম প্রোপিলিন, এবং যেটা অ্যাসিটিলিন ছিল সেটাকে লিখলাম মিথাইল অ্যাসিটিলিন। এই ছিল আমাদের সমস্ত শর্ট কোশ্চেনগুলো। এবার আমরা গ্রুপ সি থেকে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমসগুলো রয়েছে সেগুলোকে দেখব। তো চলো সেগুলো শুরু করি। তো গ্রুপ সি এ দেখো 3-2 যে অথবা কোশ্চেনটা রয়েছে, যে একটি হ্রদের তলদেশ থেকে একটি বায়ুর বুদবুদ জলের ওপরে ওঠার ফলে তার আয়তন পূর্বের আয়তনের 6 গুণ হয়। পারদ ব্যারোমিটারের উচ্চতা 75 সেন্টিমিটার হলে জলের গভীরতা কত? উষ্ণতা স্থির আছে। তো এখানে অঙ্কটাতে দেখো বলেছে একটা হ্রদ রয়েছে, এই হ্রদের কতটা গভীর সেটা কিন্তু বলা নেই, এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। জলাশয়ের যে তলদেশটা রয়েছে সেইখানে আয়তনটাকে আমি ধরে নিলাম V1 ছিল, এবং এইটা যখন এই বুদবুদ ছিল এখানে একটা, এই বুদবুদটা যখন উপরের দিকে উঠে এসেছে তখন এর আয়তনটা এরকম বৃদ্ধি পেয়ে গেছে, যেটা হয়ে গেছে আমাদের 6 গুণ আগের থেকে, মানে 6V1। আমি ধরে নিলাম এই যে হাইটটা রয়েছে সেটা হচ্ছে h, এবং যেহেতু এটা জলাশয় তাহলে এর রো কত হবে, 1 হবে। এবং এই উপরের দিকে যে প্রেসারটা রয়েছে সেটা বায়ুমণ্ডলীয় চাপ, যেটাকে আমরা P0 বলতে পারি, P0। তাহলে এই সব করা তথ্য থেকে এখানে যে চাপটা রয়েছে P1, সেই P1টা তাহলে কি হবে, এই যে এই জলের এই উচ্চতার যে জল রয়েছে তার জন্য চাপ হচ্ছে H ρg, প্লাস হচ্ছে এই উপরের যে বায়ুমণ্ডলীয় চাপ ছিল P0 সেটা, তাই না? নিচের দিকে মানে এই অংশটাতে চাপ কি হবে, এই জলের জন্য চাপটা প্লাস উপরের যে আগে থেকে একটা বায়ুমণ্ডলীয় চাপ ছিল সেইটা। তো সেই জন্য এটা P1 এর মানটা আমরা বের করে নিলাম কি হবে। তো এবার বয়লার সূত্র থেকে আমরা কি বলতে পারি, যে P1V1 ইজ ইকুয়াল টু হচ্ছে P2V2, তাই না? P2V2 সিম্পলি আমরা যদি মানগুলো বসিয়ে দিই, P1 এর মানটা হচ্ছে আমাদের H ρg প্লাস হচ্ছে P0 ইজ ইকুয়াল টু, এখানে আমরা বলতে পারবো P2, যে P2টা রয়েছিল সেটা শুধুমাত্র P0, মানে উপরের দিকের চাপটা P2 কিনা, তো এই P0টাই অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের P2। তাহলে এটাকে বলতে পারি P0 ইন্টু V2 মানে কত, এখানে 6V1, তাই না? উপরের দিকের চাপটা 6V1 হয়ে গেছিল আগের 6 গুণ। তো সেই ক্ষেত্রে আমরা এই যে H এর মানটা কত বের করব, আমরা জলের ঘনত্ব জানি রো 1, তাহলে 1ই থাকলো, তাহলে H ইন্টু 1 ইন্টু G এর মান হচ্ছে 980 প্লাস হচ্ছে P0 ইকুয়াল টু লিখতে পারি, আচ্ছা এখানে আরেকটা টার্ম বাদ গেছিল আমাদের, সেটা হচ্ছে V1টা এখানে লেখা হয়নি, এই V1টা আমি বাইরে লিখে দিচ্ছি V1। তাহলে এই দিকের V1 আর এই দিকের V1 কিন্তু অলরেডি কেটেই গেছে, তাই না? তাহলে এখান থেকে এই V1টা আর থাকছে না, তাহলে এখান থেকে আমরা একবারে বলতে পারি এটা হচ্ছে 6P0। তার মানে চলে আসলো দেখো যে H সমান চলে আসবে, দেখো 6P0 থেকে এই দিকের P0টা গেলে বাদ হয়ে যাবে, তাহলে এটা থাকছে 5P0 বাই হচ্ছে 980। তাহলে এখানে সিম্পলি মানগুলো বসাবো আমরা, শুধু P0 মান মানে বায়ুমণ্ডলীয় চাপটা। এবার বায়ুমণ্ডলীয় চাপের জন্য বায়ুমণ্ডলীয় চাপটা কত বলেছিল, 75 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, তার জন্য আমরা এখানে P সমান H ρg, তো 75 ওটা দেব, 75 ইন্টু রো এর মান হচ্ছে 13.6 পারদের ক্ষেত্রে, এটা মুখস্থ রাখতে হবে, H রো, আর G এর মান তো 980 CGS এ করছি, বাই চলে আসছে কত আমাদের 980। তো এটাকে ক্যালকুলেশন করলে কি আসছে দেখো, এটা উপরের দিকে করছি আমি। তো H সমান তাহলে উপরেরটা আমার আসলো 49000, আর নিচের দিকে থাকলে হচ্ছে 980 ইকুয়াল টু কত আসবে তাহলে 51। তাহলে এটা আসলো আমাদের 5000
5100। তো 5100 এটা যেহেতু সিজিএসএ করেছি দ্যাট মিন এটা সেন্টিমিটার, তো এসআইতে করলে এটা হয়ে যাবে 51 মিটার। ওকে, তাহলে এটাই উত্তর। চলে যাচ্ছি আমরা পরের অঙ্কতে। তো দেখো 3 নম্বরে আমাদের যেটা কোশ্চেন রয়েছে যে 5 × 10⁴ হার্জ কম্পাঙ্কের একটি আলোক তরঙ্গ 1.5 প্রতিসরাঙ্কের কোনো মাধ্যমে প্রবেশ করলো। ওই মাধ্যমে আলোক তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ নির্ণয় করো। শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এটুকু আমার বলা আছে। তো এখান থেকে আমি সিম্পলি কি করতে পারি, দেখো আমার n দেওয়া রয়েছে, কম্পাঙ্ক তো অপরিবর্তিতই থাকে, সেটা হচ্ছে 5 × 10⁴ হার্জ এটা দেওয়া রয়েছে, এবং মিউ দেওয়া রয়েছে যে অন্য মাধ্যমটাতে প্রবেশ করলো μ2, সেটা দেওয়া আছে কত 1.5, এবং প্রথমে যে মাধ্যমটাতে ছিল সেটা আমরা বায়ু মাধ্যম ধরে নিচ্ছি, তার মানে প্রতিসরাঙ্ক হবে 1। এটা আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে। এবং আরো একটা জিনিস বলা রয়েছে যে শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸, তার মানে C1টাকে আমরা শূন্য মাধ্যম ধরছি, যেটা আছে 3 × 10⁸। আমাদেরকে ক্যালকুলেট করতে হবে বেগটাও, তার মানে C2টা আমাদেরকে বের করতে হবে। C2 বা V2 অনেকে যা ইচ্ছা করতে পারো। তো এখান থেকে আমরা যে সম্পর্কটা জানি যে μ1/μ2 প্রতিসরাঙ্কের সঙ্গে বেগ হচ্ছে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, সেক্ষেত্রে এখানে আমরা লিখতে পারি C2/C1। তাহলে এই সম্পর্ক থেকে আমাদেরকে যেহেতু ক্যালকুলেশন করতে হবে C2, তাহলে C2 সমান চলে আসছে μ1 C1/μ2। তো μ1 এর মান তো আমরা জানি 1 × C1 এর মান হচ্ছে আলোর গতিবেগ 3 × 10⁸, আর নিচে থাকছে কত μ2 বলতে এখানে 1.5। তো সেক্ষেত্রে উত্তর চলে আসছে 3 কে 1 দিয়ে করলে 2 আসবে, তাহলে 2 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা একটা উত্তর বের হলো বেগ। কিন্তু দেখো বেগের সঙ্গে চেয়েছে তরঙ্গ দৈর্ঘ্য কত। তো বেগ জানলে তরঙ্গ দৈর্ঘ্য বের করা যাবে, যেহেতু কম্পাঙ্ক জানি। তো আমরা জানি সেখানে কি যে এই বেগটা v যদি ভাবি, বা যেটা C2 বের করেছি আমরা v = যদি C2 ভাবি, তাহলে সেটা সমান হচ্ছে n ল্যামডা, এটা জানি আমরা। তাহলে বা দিয়ে বলতে পারি যে ল্যামডা = C2/n, তাই না? তাহলে C2 এর মানটা পেয়ে গেছি আমরা 2 × 10⁸ ডিভাইডেড বাই n এর মান দেওয়া আছে 5 × 10⁴, এটা আসছে 4000 মিটার। এসআইতে করেছি যেহেতু, তাহলে দ্বিতীয় উত্তরটা হলো 4000 মিটার তরঙ্গ দৈর্ঘ্য, এবং বেগটা হলো 2 × 10⁸ মিটার/সেকেন্ড। নেক্সটে দেখো আবার ওই 3.3 এর অথবাতে আরেকটা কোশ্চেন রয়েছে যে একটি লেন্সের ক্ষমতা +2.5D, লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রকৃতিকে নির্ণয় করো। তো দেখো অথবাতে যে কোশ্চেনটা বলেছে আমাদেরকে যে একটি লেন্সের ক্ষমতা হচ্ছে 2.5D, মানে P দেওয়া আছে, ক্ষমতাকে আমরা P দিয়ে প্রকাশ করি। যেহেতু লেন্সের ক্ষমতা সম্পর্কিত বেশিরভাগ জিনিসগুলোই 12 করা হয়, কিন্তু দিয়ে দিয়েছে এখানে, তো করে নিচ্ছি। দেখো P = হচ্ছে +2.5D, D ফর ডায়োপ্টার এখানে, বা মিটার ইনভার্স ইউজ করতে পারি। তো আমরা জানি হচ্ছে P সমান হচ্ছে 100/f, যদি সেন্টিমিটারে করতে চাই তাহলে সেন্টিমিটারেই করি আমরা। P সমান হচ্ছে 100/f, অথবা কেউ P সমান 1/f দিয়েও করতে পারে। P সমান 1/f, সেটা যদি আমরা মিটার এককে প্রকাশ করি তখন এটা আসবে। f কে যদি মিটার এককে নেই তাহলে আমরা এটা লিখতে পারি। তো আমরা সেন্টিমিটারে করব জন্য P সমান 100/f করলাম। তো মানটা বসিয়ে দেব এখানে। P এর মান হচ্ছে 2.5 = 100/f। তাহলে এখান থেকে f কত পাবো, দেখো f সমান চলে আসছে আমাদের 100/2.5, এটা যদি 4 আসে তাহলে উত্তরটা চলে আসছে আমাদের 40। f হচ্ছে 40 সেন্টিমিটার। তো লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হলো তাহলে 40, আর প্রকৃতি নির্ণয় করো। প্রকৃতিটা আমরা খুব সহজে বুঝতে পারবো যে ফোকাস দৈর্ঘ্যটা হচ্ছে পজিটিভ, তাই না, প্লাস বা ক্ষমতাটাও হচ্ছে পজিটিভ। তো এরকম ক্ষমতা বা ফোকাস দৈর্ঘ্য পজিটিভ হয় শুধুমাত্র উত্তল লেন্সের ক্ষেত্রেই। তো আমরা এই ক্ষেত্রে যেটা উত্তর লিখবো যে লেন্সের প্রকৃতিটা হচ্ছে কি, এটা উত্তল এবং এর ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার। তো এই ছিল তোমাদের গ্রুপ A, B এবং গ্রুপ C থেকে যেসব অঙ্কগুলো ছিল তার কিছু সমাধান। গ্রুপ D এর অঙ্কগুলো করলাম না, কারণ গ্রুপ D তে তোমাদের রাসায়নিক গণনার অঙ্কগুলো থাকে, যেগুলো আমরা আগের প্রত্যেকটা স্কুলেই করেছি এবং আগের বছরও আমরা অনেক স্কুলেই করেছিলাম। তো তোমরা চাইলে আগের বছরের স্কুলগুলো থেকেও করতে পারো, এবং তারপরেও যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। সেই পার্টিকুলার নাম্বারটা বা সেই ভিডিওটা আমার যে ফেসবুক পেজ আছে সেখানে দিয়ে দেওয়া হবে যদি কোনোটাতে সমস্যা থাকে। তাহলে আজকের ভিডিওটা এখানে রাখছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওতে একটা লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।